আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। সুপার স্পেশাল স্পোকেন ইংলিশ ক্লাসের আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে স্টুডেন্ট ভোকাবুলারি। আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসের এই স্টুডেন্ট ভোকাবুলারিটা হচ্ছে একটা আকর্ষণীয় পয়েন্ট, কারণ আমরা যখন ইংলিশে কথা বলতে চেষ্টা করব, ইংলিশে লিখতে চেষ্টা করব, ইংলিশের অর্থ বোঝার চেষ্টা করব, তখন কিন্তু অবশ্যই আমাদের ভোকাবুলারি জানতেই হবে। এখন এই ভোকাবুলারি কাদের জন্য? একবারে ক্লাস 6 থেকে শুরু করে, অথবা বলতে পারা যায় একবারে বাচ্চাদের থেকে শুরু করে, বাচ্চা লেভেল থেকে শুরু করে একবারে হায়ার লেভেল পর্যন্ত। হায়ার লেভেল কি বলতে কি, যতটুকু মানুষ লেখাপড়া করে ততটুকু। তো এই বাচ্চাদের থেকে শুরু করে একবার হায়ার লেভেল পর্যন্ত আমাদের প্রতিটা সেক্টরে কিন্তু ইংলিশের ভোকাবুলারি জানতেই হয়। তুমি স্পোকেন ইংলিশ করতে যদি চাও অবশ্যই ভোকাবুলারি জানতেই হবে। আসলে ভোকাবুলারি আসলে কি? ভোকাবুলারি হচ্ছে একটা ইংরেজির অর্থটা, শব্দটা বোঝা এবং সেই শব্দের সমর্থক শব্দ বের করা এবং সেই শব্দের বিপরীত শব্দটাও বের করা, এটা হচ্ছে ভোকাবুলারি। তো এখন আমরা স্টুডেন্ট ভোকাবুলারির জন্য যেই বইটা থেকে আমাদের এই ধারাবাহিক নতুন প্রোগ্রাম শুরু করব সেটা হচ্ছে সাইফুরসের একটা স্পেশাল বই, সাইফুরস স্টুডেন্ট ভোকাবুলারি। এই বইটা যারা কিনো নাই এখনও, খুব শীঘ্রই কিনে ফেলবা। এই বইটা থেকে তোমার অনেক অনেক ভোকাবুলারি সম্পর্কে ধারণা হবে এবং অনেক ভালো ইংলিশ শিখতে পারবা ইনশাল্লাহ, অনেক জ্ঞান অর্জন হবে। তো বইটার মূল্য মোটামুটি 300 থেকে 350 এরকম হবে। তোমরা এটা কিনে ফেলার চেষ্টা করবা। যদি তোমাদের এই বইটা আগেও থাকে, অনেক আগের, সেটাও হবে, তবে নতুন আপডেট করা বইটা কিনলে ভালো। তো যাই হোক, আমরা তাহলে আমাদের এই স্টুডেন্ট ভোকাবুলারি আজকে স্পেশাল প্রোগ্রামের ফার্স্ট ক্লাস দিয়ে আমরা শুরু করতেছি আমাদের আজকের মূল আলোচনা। তো এই যে বইটা, এই বইটা শুধু যে আমার ইন্টারে কাজে লাগবে, 9-10-এ কাজে লাগবে ঠিক এরকমটি নয়। এই বইটা আমাদের কোথায় কোথায় কাজে লাগবে, যেমন দেখো, আমরা জানি আইএলটিএস পরীক্ষা আছে, জিআরই পরীক্ষা আছে, ও লেভেল পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলোতেও এই বই থেকে অনেক অনেক ইনফরমেশন কাজে লাগবে। এছাড়া যত ভর্তি পরীক্ষা আছে, তোমাদের যে এইচএসসির পর যে ভর্তি পরীক্ষা, বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির জন্য যে ভর্তি পরীক্ষা হয়, সেই ভর্তি পরীক্ষার যে ইংলিশ থেকে প্রশ্ন আসে সেখানের জন্য এই ভোকাবুলারি কাজে লাগবে। এবং আমরা যখন চাকরির বাজারে জব পরীক্ষা দিতে যাই, সে জব পরীক্ষার জন্য কিন্তু এই স্টুডেন্ট ভোকাবুলারি অনেক কাজে লাগবে। আমরা এই বইটা খুললে প্রমাণ পেয়ে যাব। সবাইকে আমার কথাগুলো বুঝতে পারছো? একটু আমাকে জানাও। থ্যাংক ইউ। তাহলে কথা হচ্ছে, এই বইটা আমার পড়ার নিয়মটা আগে জানতে হবে। এই বইটা পড়ার একটা নিয়ম আছে, এই নিয়মটা তোমাকে আমি আজকে একটু বুঝা দিই, এরপরে আমরা আলোচনা করব কীভাবে আমাদের বইটা পড়তে হবে। একটা কথা বলি, কথা হচ্ছে, আমি যখন তোমাদেরকে এই ক্লাসের মাধ্যমে এটা পড়াবো, তোমাদেরকে বাড়ির কাজ দিব, যতটুকুই পড়াবো অতটুকুই বাড়ির কাজ থাকবে, জাস্ট আমাকে লিখে দেখাবা, তাহলেই হবে। এরকমভাবে ডে বাই ডে যদি আমরা পড়তে পারি, বেশি না, এই বইটা যদি আমরা 2 থেকে 3 মাস পড়তে পারি, তাহলে দেখবা আমাদের স্টুডেন্ট ভোকাবুলারি থেকে এমন কোনো সেন্টেন্স বা এমন কোনো শব্দ বাকি থাকবে না যেটা আমি ভুলে গেছি বা জানি না। ইনশাল্লাহ আমি আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে পারবা, যদি তোমরা একটু চেষ্টা করো। এটা মনোযোগ দিয়ে আমি যেভাবে ক্লাসগুলো করাচ্ছি, যেভাবে পড়াচ্ছি, ঠিক সেইভাবেই তুমি যদি চেষ্টা করো পড়ার, সেভাবেই পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, তো আসলে ক্লাসে ঢুকতে একটু সমস্যা হচ্ছে, তো আমি চেষ্টা করতেছি লিঙ্কটা দেওয়ার জন্য। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতেছি, এখন একটু সবাই মনোযোগে দেখো। তো আমরা ভোকাবুলারি বইটা খোলার পর এখানে ভোকাবুলারি যে সেই শেখার নিয়মটা লেখা আছে। হ্যাঁ, এটা আমি একটু পড়তেছি, একটু খেয়াল করবা কিভাবে এটা আমাদের পড়তে হয়। নিয়মটা বলি, ভোকাবুলারি মনে থাকে না, সমস্যায় আমি কখনো ভুলিনি, নিচের পদ্ধতি ইউজ করতে হবে। এই ইউজ করলে আমরা ভোকাবুলারি সহজে মনে রাখতে পারবো। এটা কিন্তু লেখকের নিজের কথা, সাইফুর রহমান স্যার, সাইফুর স্যার তিনি লিখছে, খুবই বিখ্যাত একজন লেখক এবং ইংরেজি শিক্ষক। তো বলতেছি, এই পদ্ধতি ফলো করে আলহামদুলিল্লাহ এতে ইংরেজি শিখতে পেরেছি, এত ইংরেজি শিখতে পেরেছি যে পৃথিবীর সবচেয়ে কঠিন ইংলিশ পরীক্ষা, যেটাকে বলা হয় জিম্যাট পরীক্ষায় আমি আমেরিকানদেরকেও হারিয়ে দিয়েছি, আর বিভিন্ন ভার্সিটির ইংরেজি টিচারদেরকেও বিভিন্ন সময় ইংলিশ পড়িয়েছে। এই যে সাইফুর স্যার আছে না, এই সাইফুর স্যার কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও কী করছে, ইংরেজি পড়াইছে। তো উনি কি মাপের শিক্ষক বুঝো এখন, ইংলিশ বিষয় পারদর্শী এই মানুষটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকেও পড়াইছে ইংলিশ। কীভাবে ইংলিশ পড়াইতে হবে, ইউনিভার্সিটি স্টুডেন্ট না, কিন্তু শিক্ষকদেরকে পড়াইছে, লেকচারদেরকে পড়াইছে।
তো এখন তোমার হাতে যদি এই বইটা থাকে অবশ্যই তুমি বুঝতে পারবে এই বইটা থেকে কতটা উপকার তোমার হয়। আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছো, এটা আমাকে জানাও, একটু রেসপন্স করো, কথা বলো, সব একটু কথা বলো দ্রুত। বুঝতে পারছো যে কথা বললাম? আচ্ছা, তো এখন আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসে আজকে মাশাআল্লাহ 18 জন জয়েন করছো, 9, 10 ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে, ভেরি গুড, খুশি হলাম। আচ্ছা যাই হোক, আমি আর সময় নষ্ট করতেছি না, আমি এখন আলোচনা করি। এবার বলতেছে 1 নাম্বার যে ভোকাবুলারি শেখার সময় আমি যে কাজটা করতাম সেটাকে বোঝানোর জন্য তোমার হাতের এই বইটাকে আমি বেছে নিচ্ছি। মনে করো এই বইয়ের প্রথম থেকে এখন তুমি শিখবো। হ্যাঁ, তো আমি 16 নম্বর পৃষ্ঠার পুরোটাই সময় নিয়ে ধীরে ধীরে বুঝে বুঝে পড়ব। 16 নং পৃষ্ঠায় আছে অনেক কিছু দেখাবো। বাংলা উচ্চারণ ও অর্থগুলো মন দিয়ে পড়বো। খেয়াল রাখবা কি বলতেছে, আমাদের বাংলা উচ্চারণটাও মন দিয়ে পড়তে হবে, অর্থগুলো মন দিয়ে পড়তে হবে। স্যারোনিম এর অর্থ হচ্ছে সমর্থক শব্দ, অ্যান্টোনিম এর অর্থ হচ্ছে বিপরীত শব্দ, এগুলোর উচ্চারণ এবং বাংলা অর্থ জোরে জোরে পড়বো। এটা হচ্ছে পড়ার নিয়ম। আমি তো আসলে বলতেছি তুমি যখন বাসায় প্র্যাকটিস করবা জোরে জোরে পড়ো। ধরে নিলাম ওই পেজ এর সবই আমার কাছে অজানা ও নতুন। মনে করো আমি যে একটু পর তোমাদের 16 নম্বর পৃষ্ঠা পড়াবো, সেখানে অনেকগুলো শব্দ থাকবে, অর্থ থাকবে, সেগুলো তুমি কিছুই জানো না, সব নতুন। তো 19 মিনিট সময় লাগলেও আমি পুরো পেজটা বুঝে বুঝে শিখে নিব। এই 19 মিনিট সময় লাগছে লেখকের, মনে করো আর কি। এর মধ্যে কিছু কিছু শব্দ আমি 3 বার করে বুঝে বুঝে লিখব। এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবাইকে বলতেছি। আমাদের সাইফুর স্যার এই বইটা পড়ার সিস্টেম কি বলছে জানো? এই বইটা পড়ার সিস্টেম হচ্ছে, এখানে তুমি যে ওয়ার্ডগুলো পড়তেছো না সেগুলো লিখতে হবে। কতবার লিখতে হবে? 3 বার। কিন্তু এটা তো অনেক কষ্টকর, অনেকগুলো শব্দ 3 বার লেখা সম্ভব না। তুমি একবারই লিখো, সমস্যা নাই। কিন্তু সেই একবার লিখবা কিভাবে? না দেখে লিখবা। ইংলিশটা লিখবা না দেখে, ওয়ার্ডটা, শব্দের অর্থ লিখবা, সমার্থক লিখবা, বিপরীত শব্দ লিখবা। 3 বারের জায়গায় তুমি একবারই লিখো। আমার কথা কি বুঝছো? 3 বারের জায়গায় কয়বার লিখো? একবারই লিখো। তারপর তোমাকে লিখতে হবে, এটা হচ্ছে মেন কাজ। এটা আমাকে জানা, কথাগুলো বুঝতে পারলা কেন, রেসপন্স করতে হবে। কিন্তু দুঃখজনক হলে সত্যি, আমি তোমাকে বলতেছি লিখতে, তুমি আসলে লিখবা না। যদি তুমি লিখতে পারো, আশা করা যায় তুমি আমার ক্লাস কইরা বা এখানে যা যা পড়াবো অনেক উপকৃত হবা। আর যদি আমি বকবক করে গেলাম, এক কান দিয়ে শুনছো এক কান দিয়ে বে করছো, লিখো নাই, কোনো লাভ হবে না। যেই লাভ সেই কদু। বি কেয়ারফুল, আমার এখানে ক্লাস করতেছো, নিয়মটা হচ্ছে এখানে যা যা লেখা আছে, যে কথাগুলো বলছে সেভাবেই তোমাকে কাজ করতে হবে, তাহলে ইংরেজি ভালো করে শিখতে পারবা, ভোকাবুলারি আয়ত্ত হবে। এরপরে যেমন মূল শব্দটা হলো পেজের 16 পেজে লেখা আছে অ্যাবান্ডন বা কিছু একটা হবে, উচ্চারণটা বলতে পারতেছি না, সরি ফর মিস্টেক। অ্যাবান্ডন, এইটা হচ্ছে মূল শব্দ। এই শব্দটিকে কমপক্ষে 2 বার সাদা কাগজে লিখব। তারা বলছে কমপক্ষে 2 বার সাদা কাগজে শব্দটা লিখব। এইভাবে দিনে আমি 25 অথবা 30টা পেজ গল্পের মতো পড়ে যাব। অর্থাৎ আমাদের দিনে 25টা 30টা পেজ গল্পের মতো পড়বো। 16তম দিনে আমি প্রথম পেজটা রিভিশন দিব। খুব ইম্পর্টেন্ট কথা, আমরা যখন এই বইটা পড়বো একদিনে আমি অনেকগুলো পেজ জাস্ট রিডিং পড়তেছি, গল্পের মতো পড়তেছি এবং আমরা চেষ্টা করব যে এমন একটা দিন আসবে যেদিন আমি মুখস্থ করবো না, জাস্ট রিভিশন করবো যে আমি কী কী পড়লাম মানে একবার প্রথম পেজ থেকে রিভিশন করব। তবে এই রিভিশন পদ্ধতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার রিভিশন এর টেকনিক হলো পুরো পেজটা আমি একবার কাগজ দিয়ে ঢেকে ফেলবো, যাতে শুধু ইংরেজি অ্যাবেন্ডেন শব্দটি পড়তে পারি। অর্থাৎ ইংরেজি একটা শব্দ থাকবে অ্যাবেন্ডেড, সেই শব্দটাই থাকবে এবং এর পাশে অনেকগুলো সমর্থক আছে, অনেকগুলো বিপরীত শব্দ আছে। সব মুখস্থ করার পর একদিন আমি জাস্ট ওই অ্যাবেন্ডেড শব্দটাই খোলা রাখবো, বাকিগুলো সব মুখস্থ করার চেষ্টা করব, দেখবো যে মনে পড়ে কতটুকু। এরপরে বলতেছে যদি আমার সাথে সাথে মনে পড়ে যায় যে অ্যাবেন্ডেন এর অর্থ ত্যাগ করা, তাহলে আমি বুঝলাম এই শব্দটি চিরকালের জন্য আমার ব্রেনে ঢুকে গেছে, আর এই শব্দটি আমি আর কখনো রিভিশন দিব না। এর অর্থ কি? যখন তুমি দেখলা যে 15 দিন পড়ার পর 16তম দিনে বইটা খুলছো, বইটা খোলার পর দেখলা যে অ্যাবেন্ডন শব্দটার অর্থ তুমি মনেও রাখতে পারছো বা মনে হয়ে গেছে, তোমার মনে পড়ে গেছে। ত্যাগ করা শব্দের অর্থ কি? ত্যাগ করা। যদি তুমি এটা মনে করতে পারো 16তম দিনে, তখন বুঝবা যে অ্যাবেন্ডন কথাটা সারা জীবনের জন্য তোমার ব্রেনে সেভ হয়ে গেছে, তোমাকে এটা রিভিশন দিতে হবে না, পড়তেও হবে না। আমার কথা কি বুঝতে পারছো আমি যা বললাম? একটু রেসপন্স করো, একটু কথা বললো প্লিজ। সবাইকে শুনতেছো, দেখতেছো?
আচ্ছা, এখন জি স্যার। এখন তোমাকে আমি একটা বিষয় বুঝাই। সাপোজ আমি তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো গুড এর অর্থ কি? গুড, GOOD, গুড এর অর্থ কি বলো তো? তোমাকে এটা কি গুগলে সার্চ করতে হবে? ভালো ভালো না। হ্যাঁ, এটা কি ডিকশনারিতে সার্চ করতে হবে, বই খুলতে হবে? এই যে গুড অর্থ যে ভালো, এটা তুমি কেমনে জানো? ওই যে পড়তে 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 মনে আছে, এটা আমি সহজে ভুলি নাই। এটা কেন ভুলো নাই? কারণ এটা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছো। তো এরকমভাবে অ্যাবেন্ডন শব্দটা লাইফে প্রথম দেখছো আজকে, এর অর্থ ত্যাগ করা। এগুলো পড়তে 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 ব্রেনে সেভ হয়ে যাবে যখন, তখন দেখবা দেখলেই তোমার অর্থ মনে পড়তেছে। তখন আর এই ওয়ার্ডটা সারা জীবন আর পড়তেই হবে না। যখনই বলবে অ্যাবেন্ডন তখনই বলবা ত্যাগ করা, যখনই বলবে অ্যাবেন্ডন তখনই হচ্ছে ত্যাগ করা। মানে এটা এমনভাবে তুমি পড়তেছিলা, এমনভাবে তুমি লিখছিলা, যার কারণে তোমার মেমোরিতে সেভ হয়ে আছে সারা জীবনের জন্য। যেমন এখন বলছি গুড অর্থ কি, তোমাকে ডিকশনারি সার্চ করতে হয় না, মোবাইলে সার্চ করতে হয় না, তুমি লগে লগে বলে ফেলছো গুড অর্থ ভালো, গুড অর্থ ভালো। ঠিক এইভাবেই প্রতিটা ওয়ার্ড এভাবে পড়তে হবে, যে যাতে করলে দেখলেই অর্থটা লগে লগে তোমার মাথার মধ্যে চলে আসে বা মনের মধ্যে চলে আসে। এভাবেই তোমাদের ভোকাবুলারি শিখতে হবে। আমি যা বলছি মনে থাকবে কথাগুলো, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এখন হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা শেখা কিন্তু একদিনে না, অনেক দিন লাগা করতে হবে। এই বইটা যতদিন পড়াবো লেগে লাগাতার শুধু পড়বা। ওকে, এরপরে দেখো নেক্সট পরবর্তীতে আমাদের আরেকটা পৃষ্ঠায় আমাদের জাস্ট বলছে এগুলো টিপস, শিখার টিপস। এইভাবে 19 পেজের অ্যাবভার্ব এর পেজে যতগুলো সিনোনিম, অ্যান্টোনিম এবং অন্যান্য শব্দ দেওয়া আছে, প্রত্যেকটার বাংলা অর্থ ঢেকে রেখে আমি নিজে যাচাই করব যে ওই শব্দগুলোর সাথে সাথে মনে পড়ে যায় কিনা। দেখা গেল ওই পেজের মোট 19টা সমর্থক শব্দ, বিপরীত শব্দ থেকে মাত্র 15টা মনে পড়লো, বাকি 4টা আমার মনে নাই। মনে করো যে তুমি অনেক ভালো ভালো করে পড়ছো, এক সপ্তাহ লাগায় পড়ছো একটা পেজ, 19টা সমর্থক বিপরীত শব্দের মধ্যে তোমার 15টা মনে আছে। একদিন পর তুমি একদিন দেখলা, চেক করে যে কয়টা মনে আছে, 15টা মনে আছে, বাকি 4টা মনে নাই। এখন কি করবা? তাহলে আমি বুঝতে পারলাম এই 15টা শব্দ আমার চিরকালের জন্য ব্রেনে ঢুকে গেছে, যেহেতু মনে আছে। আর এই 15টা শব্দ আমি কখনো রিভিশন দিব না। খেয়াল রাখবা, যেগুলো তুমি পারছো, যেগুলো তুমি পারো, সেগুলো রিভিশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। কেন নাই? আমরা তো পারি এগুলো, এগুলো রিভিশন দেওয়ার কী মানে আছে? যেগুলো পারি না, যেগুলো নতুন, সেগুলো আমাদের শিখতে হবে বারবার। এখন বাকি 4টা, কিন্তু বাকি 4টা শব্দ আমি চিহ্নিত করে রাখবো। যে 4টা শব্দ আমি ভুলে গেছি বা মনে পড়তেছে না, সেগুলো নীল কালি, লাল কালি, সবুজ কালি দিয়ে মার্ক করে রাখবো, যাতে করে আমি বইটা খুললেই বুঝতে পারি যে এই শব্দটা আমি ভুলে গিয়েছিলাম, এই শব্দটা ভুলে গিয়েছিলাম, এটা মনে রাখতে হবে। অর্থাৎ আমাদের যে শব্দটা কঠিন সবচেয়ে লাগে, বা যে ওয়ার্ডটা আমি ভুলে যাই বারবার, যে ওয়ার্ডটা মনে রাখা খুবই কষ্টকর, সেই ওয়ার্ডটাকে আমি একটু কালারিং পেন দিয়ে মার্ক করব, যাতে করে বইটা খুললেই বুঝতে পারি যে এই পেজের এই ওয়ার্ডগুলো আমার মনে থাকে না, এই জন্য আমি ভুলে গেছিলাম দেখে মার্ক করে রাখছিলাম। এটা হচ্ছে এই বইটা পড়ার টেকনিক, যাতে বইটা খুললেই বুঝতে পারো যে কোন ওয়ার্ডগুলো তোমার মনে থাকে না, তুমি ভুলে যাও, সেগুলো তুমি মার্ক করে রাখছিলা সবুজ কালি, নীল কালি, লাল কালি দিয়ে। আমার কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও, কথা বলো। আচ্ছা, এরপরে নেক্সট, এরপরে পরবর্তী অংশে কি বলতেছে যে এই যে নীল কালি, লাল কালি, সবুজ কালি দিয়ে রাখলাম, এই 4টি শব্দকে আমি আবার 12 অথবা 14 দিন পর রিভিশন দিব। এগুলো পড়ছি আবার রিভিশন দিতে হবে। এবার 12-14 দিন পর রিভিশন দেওয়ার সাথে সাথে দেখা গেল এই 4টির মধ্যে একটির অর্থ মনে পড়ছে, বাকি 3টা আমি পারি নাই। এটা হইতে পারে। ওই বাকি 3টা আরও 20 দিন পরও, আরও 20 দিন রিভিশন দিলে দেখা যাবে ইনশাআল্লাহ 3টাই একসাথে একসময় পেরে যাবে। এভাবে প্রতিদিন মাত্র 29 মিনিট করে পড়লেও 2.5 মাসে পুরো বইটা খতম হয়ে যাবে। পরীক্ষার আগে রিভিশন দেওয়ার মতো কিছুই থাকবে না। এটাই ছিল সাইফুর রহমান খার স্যারের স্পেশাল টেকনিক। অর্থাৎ এই বইটা পড়তে কতদিন লাগবে? মাত্র 2.5 মাস। কতদিন? একদিনে কয় মিনিট? 30 মিনিট। তুমি 30 মিনিট কেন, 10 মিনিট পড়ো। 30 মিনিট ধরলাম পড়তে পারবা না, 10 মিনিট পড়ো। 10 মিনিট, 10 মিনিট যদি না পারো 5 মিনিট পড়ো, 5 মিনিট, ঠিক আছে? 5 মিনিট পড়লেও দেখবা যে তুমি একটা হইলো ওয়ার্ড শিখছো, একটা হইলো ওয়ার্ড মুখস্থ করতে পারছো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্ন বলতেছে আহমেদ রেজা যে স্যার রিভিশনের বাংলা মিনিং কি? আচ্ছা, কি বলো, রিভিশন এর বাংলা মিনিং কি? আচ্ছা, ভালো একটা প্রশ্ন করছো। রিভিশন এর বাংলা মিনিং আমরা বলতে পারি যে পুনরায় চর্চা করা, পুনরায় দেখা। রিভিশনের বাংলা অর্থ আমরা যেটা বলতে পারি যে পুনরায় দেখা। পুনরায় মানে আবার দেখা। আমি তো একটা জিনিস পড়ে গেছি, সাপোজ পরীক্ষা দেওয়ার পর রিভিশন করতে বলি না যে চেক করো, আবার চেক করো। তো রিভিশনের অর্থ বলতে পারি আমরা যে আবার চেক করা, আবার দেখা, এরকম আর কি। এগিন আহমেদ রেজা বুঝতে পারছো? একটু আমাকে জানাও, রেসপন্স করো। আচ্ছা, তো মোটামুটি মাশাআল্লাহ সবাই অনেকটা
কষ্ট করে বুঝছো, এটা আমাকে জানাইও তোমরা কি সিস্টেমটা বুঝছো কিনা। আমরা এখন পড়ার মধ্যে আসতেছি, এটা সিস্টেম ছিল, আমরা এখন পড়া শুরু করতেছি। একটু কথা বলো। আচ্ছা, তাহলে এখন আমরা যাচ্ছি আমাদের মূল আলোচনা। 16 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু। আসলে আমি বলি বইটা আমাদের 3টা স্টেপে পড়তে হয়। লেভেল 1 পড়তে হয়, লেভেল 2 পড়তে হয়, লেভেল 3 পড়তে হয়। লেভেল 1টা হচ্ছে সহজ শব্দ দিয়ে ভরা, লেভেল 2 হচ্ছে একটু কঠিন শব্দ দিয়ে ভরা, আর লেভেল 3 হচ্ছে সবচেয়ে কঠিন শব্দ। এই 3টা লেভেল যদি পার করতে পারো, এই বইটা তোমার পানির চাইতে সহজ লাগবে ইনশাল্লাহ। বি কেয়ারফুল। আমরা আসলে হয়তোবা এই কথাটা জানি না। তোমরা কি জানো যে ডিকশনারি, যে আমাদের একবারে প্রথম ডিকশনারি যখন বাজারে বের হয়, ইংরেজির যে ডিকশনারি যেগুলো প্রচুর ওয়ার্ড থাকে, এই ডিকশনারি কিন্তু এখন আমরা ব্যবহার করি না। কেন ব্যবহার করি না জানো? আমাদের মোবাইলে ডিকশনারি আছে। মোবাইল ডিকশনারি থাকতে কার এত সময় আছে হাতে তৈরি করা ডিকশনারি খুঁজে খুঁজে ওয়ার্ড বের করা? মোবাইল ডিকশনারিতে একটা ওয়ার্ড লিখলেই, চাপ দিলে চলে আসে, সব অর্থ চলে আসে, সমার্থ চলে আসে, বিভিন্ন শব্দ চলে আসে। এখনকার যুগটা এতটাই চমৎকার যুগ, কিন্তু আগে কিন্তু এমন ছিল না সুযোগ। এখন কথা হচ্ছে, তাহলে আগেরকার মানুষ কেমনে পড়তো? আমি আসলে শুনছি, এটা জানি না কতটুকু সত্যি। আচ্ছা, কথা আটকে আসতেছে, কথা তো আমার এখানে তো ঠিকই আছে। সবাইকে আটকে আটকে শুনতেছো না? ঠিক আছে বলো তো। আমার তো নেটের স্পিড দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা বলতেছি, একটু আমার নিচের দিকে নেটের স্পিড সমস্যা নাই, তারপর আমার মনে হচ্ছে যে শুনতে পাবা। যেটা বলতেছিলাম যে আমাদের এই ডিকশনারি যেটা হাতে তৈরি করা। হ্যাঁ বলো সোহান, কিছু বলবা? আচ্ছা, যেটা বলতেছিলাম আমাদের আসলে সোহানের কথা আমি শুনতে পাই না, একটু কষ্ট করে সোহান আবার একটু বলো তো, তোমার কথাটা ভালো করে আসে নাই। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলো। কইতাছি স্যার, যদি ডিকশনারি আমি কোচিং রয়েছে বড় ডিকশনারির মতো আসলে আমার এদিকে মানে কথাটা এমন আসতেছে না, একটু বাসতেছে, বুঝছো? আচ্ছা, আমি আসলে কথাটা তেমন ভালো শুনতে, আচ্ছা কথাটা আমি থেকে সোহান থেকে ভালো শুনতে পাইনি, কথাটা একটু বাসতেছে। ডিকশনারিটার নাম কি? আচ্ছা, ডিকশনারিটার নাম কি? আচ্ছা বলি, ডিকশনারির নাম বলতেছি না, আমি বলি শোনো। আমি যতটুকু শুনছি, এই যে ডিকশনারিটা যে আছে হাতে কলমে হাতে তৈরি করা ডিকশনারি, এই ডিকশনারি একজন মানুষ আছে, সে সম্পূর্ণ ডিকশনারি মুখস্থ করছে। খুবই ক্রিটিক্যাল বিষয়টা। সম্পূর্ণ ডিকশনারির প্রতিটা পেজ, প্রতিটা ওয়ার্ড মানে এমনভাবে মুখস্থ করছে, তার পেজ সহই মুখস্থ হয়ে আছে। পেজ সহ কত পেজে কী কী ওয়ার্ড আছে, চিন্তা করো মানুষের ব্রেন কোয়ালিটি আল্লাহর মধ্যে কত ভালো। একটা ডিকশনারি মানুষ মুখস্থ করে ফেলতে পারে, আর তোমরা তো এখন সেই লেভেলের স্টুডেন্টই, চাইলেই পারো। সোহান, তোমার প্রশ্ন আবার করলে আমি বুঝতে পারবো। এখন আমার নেট একটু বাড়ছে, তো এখন বলো সোহান, আবার একটু কথা বলো। সোহান, ডিকশনারিটা যদি কোচিংয়ের হয় তাহলে সারাদিন শেষ হয়ে যাবে খুঁজতে খুঁজতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি কথাটা কি বলছো। ডিকশনারি যদি কোচিংয়ের হয়, থ্যাংক ইউ, বুঝতে পারছি স্যার। তাহলে আমি হব সেকেন্ডটা ইনশাল্লাহ। খুশি হলাম আহমেদ রেজা বলছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এটা হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে আমার সিস্টেম। এখন আমি যাই 16 পেজ থেকে শুরু করি। আর জাফরিন, কিছু বলবা? একটু বলো তো, কিছু হয়তো বলতে চাইছিলা জাফরিন। না স্যার, কিছু বলবো না। আচ্ছা আপনি পড়ান। আচ্ছা, আমি তাহলে পড়াচ্ছি, তাহলে একটু খেয়াল করো। এখন বলি, আমাদের 16 পেজের মধ্যে আসলে একটা হাইলাইট করে, এত সহজ নাকি? আসলে মানুষের স্বপ্ন কিন্তু অনেক বড়, বুঝছো? মানুষ তার স্বপ্নের সমান বড়, একটা কথা আছে, বুঝছো? একটা মানুষ ডিকশনারি মুখস্থ করছে, তো এখন নেক্সট জেনারেশন তোমরা একটা ডিকশনারি কেন, তোমরা একটা লাইব্রেরি মুখস্থ করার জন্য চিন্তা করো। ইনশাল্লাহ লাইব্রেরি মানে কি, অনেক বই, অনেক জ্ঞানের ভাণ্ডার। তো তোমাদের সেই রকম স্বপ্ন থাকতে হবে যে একটা মানুষ একটা ডিকশনারি মুখস্থ করছে, আমি এখন একটা লাইব্রেরি মুখস্থ করার চেষ্টা করবো। কথার কথা বললাম, যাই হোক। এবার দেখো 16 নং পেজের মধ্যে লিখছে অ্যাবেন্ডন, উচ্চারণটা লেখা আছে বাংলাতে অ্যাবেন্ডন। আচ্ছা হ্যাঁ, এবার আমি খেয়াল করি। অ্যাবেন্ডন অর্থ পরিত্যাগ করা। সবাই একটু একবার বলো, একবার বলো, নিজে নিজে বলো, জোরেই বলো। অ্যাবেন্ডন অর্থ পরিত্যাগ করা। এক্সেলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এই যে সবাই কিন্তু বলো না, একজন বলছে, বুঝছো?
আচ্ছা ঠিক আছে সোহান, খুশি হলাম। এখন বলি সবাইকে, সবাই কিন্তু বলবা ওই সাইড দিয়ে, হ্যাঁ? একজনে বলছি, একজন এটা শুনছি, বাকির একটু বলো। অ্যাবেন্ডন অর্থ পরিত্যাগ করা। abandon এক্সিলেন্ট, ভেরি গুড, এইভাবে পড়তে হবে। আচ্ছা, পরিত্যাগ করা মানে কি? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি আসলে আগে পড়ে না, আমি চাচ্ছিলাম সবার কাছ থেকে শুনতে যে বলতেছো কিনা। এই পরিত্যাগ অর্থ কি? ছেড়ে দেওয়া, ত্যাগ করা, ফেলে দেওয়া। একটা শব্দেরই অনেকগুলো বাংলা অর্থ আছে, তাহলে কি একটা শব্দের ইংরেজি অর্থ অনেক হইতে পারে না? অবশ্যই হইতে পারে। দেখি আমরা কি কি আছে। এখন আমরা দেখব এই শব্দটার কতগুলো সমার্থক শব্দ আছে। সিনোনিম অনেকগুলো আছে, সব মুখস্থ করতে হবে, আমি দেখাচ্ছি। ডিজার্ট, ডিজার্ট, এই যে ডেজার্ট, ডেজার্ট উচ্চারণটা আসলে ইয়াটা না, ডেজার্ট বা ডিজার্ট যাই বলো। ডিজার্ট অর্থ কি? কোনো কিছু ফেলে দেওয়া। উচ্চারণটা বলো, সবাই বলো, ডিজার্ট বলো। কোনো কিছু ফেলে দেওয়া। এক্সিলেন্ট, ভেরি গুড, হয়েছে। আচ্ছা বলো, ছেলেদের মধ্যে একজন প্রশ্ন করছো, বলো, কেউ বলবা কিছু? হ্যাঁ বলো। ডেজার্ট অর্থ তো স্যার সালাদ তো হয় স্যার, বানানটা কিছু একটু ভিন্ন নাকি? আচ্ছা, DESERT, ডিজার্ট, ডিজার্ট, DESERT। হ্যাঁ, অবশ্যই মনে রাখবা, বানানটা একটু স্পেলিংটা অন্যরকম থাকবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তোমরা একটা কাজ করবা, শুধু যে উচ্চারণ পড়বে এরকম না, বানানটাও পড়বা, স্পেলিং পড়বা, কারণ এক একটা স্পেলিংয়ে এক একটা শব্দের অর্থ হয়। ডিজার অর্থ কি? কোনো কিছু ফেল দেওয়া। আচ্ছা, এরপরেরটা, এরপর হচ্ছে কি? রেলি কুশিং, সরি আসলে উচ্চারণ আমি পারতেছি না। রেলিং কুইশি, আচ্ছা দেখো, সরি ফর মিস্টেক। রেলিং কুইশ, হ্যাঁ, রেলিং কুইশ লেখা আছে। আসলে এই শব্দ খুবই কঠিন। রেলিং কুইশ মানে কারো দায়িত্ব। Relinquish. হ্যাঁ বলো বলো, কারো প্রশ্ন আছে ছেলেদের মধ্যে? বলো, এনিওয়ান? আচ্ছা, এখন রেলিং কুইশ মানে কি? কোনো দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? আচ্ছা, সবাই মাইকটা একটু অফ করো, হ্যাঁ? আমি যখন প্রশ্ন করব তখন উত্তর দিও, আপাতত সবাই মাইক অফ রাখো। এই যে রেলিং কুইশ অর্থ কি? দায়িত্ব বা দাবি ছেড়ে দেওয়া। এই যে দায়িত্ব বা দাবি ছেড়ে দিচ্ছি, এটাও কিন্তু আমার অ্যাবেন্ডনের কি একটা সমর্থক। এরপরে শব্দ, এটা কিন্তু আমার ইয়েতে আসছিল, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, এতে মানে এটা ব্যাংক জব পরীক্ষা আসছিল। আবার দেখো, অ্যাবডিকেট, অ্যাবডিকেট এটা হচ্ছে সিংহাসন বা পদ ছেড়ে দেওয়া। এটাও কিন্তু একই শব্দ, সমর্থক শব্দ, অ্যাবডিকেট। একটু পড়ো সবাই, একটু পড়ে আমাকে জানাও, সবাই পড়ো, উচ্চস্বরে পড়ো। Abrogate. নিয়মটা কি আমি বলছি, হ্যাঁ তোমরা নিজে থেকে বলবা। আচ্ছা, আমি একটা যে শব্দ বলছি না, সেই শব্দ আমি বলতেছি, উচ্চারণ করতেছি, বলতেছি, তোমরাও একবার করে পড়বা, হয়ে যাবে। দেন নেক্সট, এবার বাড়ি কাজ থাকবে। আচ্ছা, এরপরে পরবর্তী হচ্ছে কি? ডিসকার্ড, ডিসকার্ড ছুঁড়ে ফেলে দেওয়া। বলো তো একটু জোরে বলো, একবার বলো তাহলেই হবে, জোরে বলো, জোরে, তোমাদের কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমার নেটে একটু হয়তো বা একটু স্লোর দিকে। আচ্ছা, এক্সিলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ। আমার নেট একটু স্লো কাজ করতেছে এই মুহূর্তে, এর জন্য হয়তো বা একটু মাঝে মধ্যে। সবাই মাইক চালু করলে আর দেখা যায় না, আমরা নিজেরা পড়ি, আপনি পড়ান। আচ্ছা ঠিক আছে, মানে একবার বললে ভালো হইতো আর কি, যাক সমস্যা নাই। আসলে একটা পিন করার সিস্টেম আছে, বুঝছো? যাদের ইয়াটা চলে যায়, একটা পিন করার সিস্টেম হচ্ছে, ডাবল ক্লিক করলেই হয়। আমার স্ক্রিনের উপর ডাবল ক্লিক করে পিং হয়ে যাবে, তখন কেউ কথা বলে সমস্যা নেই। আচ্ছা, তো এখন যেটা বলার এটা খেয়াল রাখবা, জোরে জোরে বলবা বাসায়। ডিসকার্ড অর্থ ছুরি ফেলে দেওয়া, ডিসকার্ড অর্থ ছুরি ফেলে দেওয়া। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দেখো খেয়াল করো, এরপর হচ্ছে গিয়ে গিভ আপ, এটা একদম সবাই জানি, গিভ আপ, এটা ব্যবহার করি। গিভ আপ, গিভ আপ ত্যাগ করা, ত্যাগ করা, গিভ আপ অভ্যাস ত্যাগ করা বা ছেড়ে দাও। আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ? আমার নেট একটু স্লোর দিকে এর জন্য এটা আমাকে জানাও তো, সব ঠিকঠাক আছে সবার এখানে? সবাই শুনতেছো, দেখতেছো? এটা আমাকে জানাও, কথা বলো। আচ্ছা, আমাদের ক্লাসে সাফা জয়েন করছে, সাফা। আমি একটু সাফার সাথে কথা বলার চেষ্টা করি, আসলে আমি বলি আমার নেট একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটু নেট কানেকশন দিই, হ্যাঁ, ওয়াইফাই একটু স্লো হয়ে গেছে, আমি নেট কানেকশন দিয়ে আসতেছি। আচ্ছা, আমি এই মুহূর্তে নেট কানেকশনে আছি। আচ্ছা আচ্ছা, নেট কানেকশনে আছে, আমার নেটটা একটু স্লো, ওয়াইফাই একটু স্লো হয়ে গেছে করে। আচ্ছা, আমি একটু বলি, সাফা নামে একজন জয়েন করছে, আমি ওর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। সাফা, তুমি শুনতে পাচ্ছ? সাফা, একটু কথা বলার চেষ্টা করো, তুমি তো নতুন, এর জন্য তোমাকে বলতেছি সাফা। আচ্ছা,
আচ্ছা আচ্ছা, তুমি কি ওই যে নাম জানি কি তোমার, ওই যে হোয়াটসঅ্যাপে বলছিলা যে স্যার ঢুকতে পারতেছেন, তুমি সেই জন? বুঝতে পারলাম না স্যার। মানে তুমি এইচএসসি কত ব্যাচ সেটা আমাকে বলো, এইচএসসি কত ব্যাচ তুমি? 27 27, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপে অ্যাড আসছো আমাদের? হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছি। আচ্ছা, সেখান থেকে আমাকে একটু এসএমএস দিও যদি আমার সাথে কথা না হয় তোমার। আমি আসলে পরে যোগাযোগ করি তো সবার সাথে, যা কারা কারা ক্লাস করলো এই জন্য আর কথা কি। হয়েছে স্যার। ও আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নাম চেঞ্জ করতে হবে না, আমার আপনার অ্যাকাউন্টে তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ক্লাস শেষে তুমি বললো যে স্যার আমি ক্লাস করছিলাম, তাহলে আমি চিনতে পারবো। হ্যাঁ, সাফা নামে বলে দিও, তেলি হবে। আচ্ছা, তাহলে বলি বাচ্চারা, আমি তাহলে ক্লাস শুরু করলাম। গিভ আপ অর্থ কি? ত্যাগ করা। আচ্ছা, এটা ব্যাংকে আসছিল, উত্তরা ব্যাংকে আসছিল ভর্তি পরীক্ষায়, জব পরীক্ষা। তারপর হচ্ছে কি ফরসেক, ফরসেক মানে ত্যাগ করা, ফরসেক মানে ত্যাগ করা, মনে রাখবা। এটা কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছিল। এরপর হচ্ছে কুইট, কুইট কিউআইটি, কুইট ত্যাগ করা, এটা আমরা ব্যবহার করি বেশি, দেখছো? এই যে শব্দগুলো আছে না, এই শব্দগুলোর মধ্যে তুমি যে এই শব্দটা ব্যবহার করো গিভ আপ, এই শব্দ ব্যবহার করো কুইট, এরকম দুইটা শব্দ পাইছো যে শব্দগুলো কমন কমন আর ওগুলো আনকমন। আমি কি সত্যি বলছি নাকি এগুলো সব জানো তোমরা আগে থেকে? বলো তো, একটু রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু শব্দ আনকমন। আচ্ছা, এবার দেখি পরবর্তী রিজেক্ট। স্যার এটা স্যার শুরুতে স্যার লেভেল 3 হ্যাঁ, অপশন না। লেভেল 1, লেভেল 1, এটা লেভেল 1 সহজগুলো। আচ্ছা, আচ্ছা শুরুতে তো স্যার শব্দগুলো দেখে মনে হইতেছে লেভেল 3। কি কও, শুরু থেকে শব্দ দেখে লেভেল 3 মনে হচ্ছে? এটা সহজ, তাহলে কঠিনগুলো কি হবে? আচ্ছা, ভয় পাওয়ার কারণ নেই। রিজেক্ট, রিজেক্ট আমরা জানি প্রত্যাখ্যান, তাহলে 3টা পাইলাম, 3টা আমাদের কমন। আচ্ছা, এরপর হচ্ছে কি রিনাউন্স, রিনাউন্স, রিনাউন্স অর্থ কি? অস্বীকার করা। অস্বীকার করাটা আসলে ত্যাগ করার মধ্যেই পড়ে, বুঝছো? অস্বীকার করাটা কি ত্যাগ করার মধ্যেই পড়ে। ইংলিশ মুভি দেখি নাই তাই লেভেল 3 মনে হচ্ছে। সাদিদ, তোমাকে ইংলিশ মুভি যা বলতেছে, আসলে ইংলিশ মুভি দেখলে দেখা যায় অনেকটা ইংলিশে পারদর্শী হওয়া যায়, এটা ঠিক। আর যেমন হিন্দি আমি পারি না, হিন্দি দেখলেই অনেকে পারদর্শী হয়ে যায়। অনেকে বলে স্যার আপনি কি ডোরিমন দেখেন না ছোটবেলায়? আমি দেখছি, এত হিন্দি শেখা যায়? কি বলেন স্যার, ডোরিমন দেখা মানে তো হিন্দি শেখা। আমি বলি আসলে তো বেশি দেখি নাই তো জন্য। আচ্ছা, তো এখন দেখি আমরা পরবর্তী শান। স্যার আমি এখনো দেখি। মাশাআল্লাহ, এখনো দেখো। আচ্ছা, তাহলে তুমি তো ভালো হিন্দি পারো দেখা যায়। শান, আচ্ছা, শান অর্থ কি? এড়িয়ে যাওয়া। শান অর্থ কি? এড়িয়ে যাওয়া। আচ্ছা, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। আর আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা আমার এইচএসসি টেক্সট বুকে আছে। প্ররোজ, আসলে উচ্চারণটা আমি জানতেছি না, দুঃখিত। পোস্টপোন, পোস্টপোন, প্ররোজ আর পোস্টপোন এর একই অর্থ, সেটা হচ্ছে কি ত্যাগ করা। এখন তুমি দেখো এগুলো সব সমার্থক, আমি উপর থেকে যেগুলো শিখাইছি এগুলো সব সমার্থক। এই সমার্থকের মধ্যে আমরা মাত্র 3টা পাইছি যেটা কমন। যেমন ডিসকার্ড না, এটা হচ্ছে গিয়ে গিভ আপ, কুইট, রিজেক্ট। এই 3টাই হচ্ছে কমন, যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি, আর বাকিগুলোই আনকমন। কথা কি বুঝছো? এটা আমাকে জানাও, রেসপন্স করো। হ্যাঁ স্যার। এখন কথা হচ্ছে পড়ার নিয়মটা কি ছিল? যেগুলো আমি পারি সেগুলো তো আমি পড়ছি, আর রিভিশন দিব না। যেগুলো পারি না সেগুলো আমরা লিখবো। কয়বার লিখবা? একবারই লেখো। ডিজার্ট অর্থ ফেলে দেওয়া, এটার অর্থ এটা, এটার অর্থ এটা, লিখে দিবা, এটা বাড়ি কাজ থাকবে। আচ্ছা, এটা আমরা সমার্থক পড়লাম। এখন আমরা বিপরীত শব্দটা পড়ি। বিপরীত শব্দ কি? উল্টা আর কি, গ্রহণ করা, ধরে রাখা। এখন দেখি বিপরীত শব্দের মধ্যে কি কি আমরা জানি। যেমন দেখো, রিটেইন, রিটেইন অর্থ কি? ধরে রাখা। রিটেইন অর্থ কি? ধরে রাখা। এরপরে এমবার্স, এমব্রেস, এমব্রেস আলিঙ্গন করা, সাদরে গ্রহণ করা। এই দুইটা শব্দ আনকমন। আচ্ছা, এরপরে এসপোজ, এসপোজ সমর্থন দেওয়া। এই এসপোজটা আমরা ব্যবহার করি মোটামুটি, হ্যাঁ, এসপোজটা আমরা ব্যবহার করি, এসপোজ সমর্থন দেওয়া। এরপর হচ্ছে অ্যাডপ, অ্যাডপ কোনো কিছুকে গ্রহণ করা, অ্যাডপ কোনো কিছু গ্রহণ করা, মুখস্থ করবা। এরপর হচ্ছে কি কন্টিনিউ, এটা কে না দেখছো? সারা জীবন দেখতে দিতে অভ্যস্ত। কন্টিনিউ মানে কি? চালু রাখা। ভেরি গুড, এটা আমরা জানি, এটাকে রিভিশন দিতে হবে। দেখছো, আমরা একটা ওয়ার্ড দেখা মাত্রই শব্দটা পেয়ে গেছি। ভেরি গুড, একটা শব্দ দেখা মাত্রই শব্দের অর্থ জানছি, তার মানে এই শব্দ জীবনে পড়তে হবে না। কিন্তু কথা স্যার এগুলো তো আমি জীবনে দেখি নাই, আজকে প্রথম। তো এটা জীবনে দেখো নাই কেন? পড়ো নাই ইংলিশ ভালো করে, এই জন্য। তো এটা তুমি পড়তা সারা জীবন,
সারা জীবন মনে থাকতো, সরি সারা জীবন না, এইগুলো যদি তুমি কন্টিনিউর মতো পড়তা তাহলে দেখি সব তোমার কাছে কমন, কোনো কিছু আনকমন না। এরপর হচ্ছে কি পারসু, পারসু কোনো কিছু পেছনে ছোটা বা ফেলে করা, কোনো কিছু পেছনে ছোটা আর কি, মানে এগিয়ে নিয়ে আসা। আপহোল্ড বহাল রাখা, আমরা কিন্তু হোল্ড করি, হোল্ড মোবাইলে হোল্ড করি না, ওইটাই আর কি বহাল রাখা, ধরে রাখা আর কি। এরপরও তারা বলতেছে একটা যে জানা শব্দগুলো পেন্সিল দিয়ে এভাবে কেটে দিতে পারো যাতে ভবিষ্যতে রিভিশন দিতে না হয়। এইভাবে বইটাকে আমাদের পড়তে হবে, এটাই হচ্ছে আমাদের বই পড়ার টেকনিক। একটু আমাকে জানাও, যতটুকু বললাম বুঝাইলাম এর মধ্যে দেখো তো, এই যে বিবই শব্দের মধ্যে শুধুমাত্র আমি একটাই পাইছি যেটা আমরা ব্যবহার করি বেশি, কন্টিনিউ, আর বাকিগুলো আমরা জানিই না। এখন বলো তোমরা কি, হ্যাঁ কিছু বলছো বলো, জাফিনা বলো। লেভেল 3 কি মানে 3 কি আরো কঠিন? লেভেল কিন্তু যাই নাই, লেভেল 1ও শুরু করছি মাত্র। হ্যাঁ আসলে লেভেল 1 তো আমি শুরু করি নাই। আচ্ছা তোমাদের যে আমাদের পুরোপুরি হয় না এখনো। আচ্ছা বলি শোনো, যেহেতু তোমাদের একটু কনফিউজ লাগতেছে, লেভেল 1 থেকে আমি যা দেখাই একটু লেভেল 1-এ কীরকম। লেভেল 1 তো আসলে এটা না, লেভেল 1-এ হচ্ছে কি তোমার 26 পেজ থেকে শুরু। আমি দেখাচ্ছি লেভেল 1টা কীরকম। 26 পেজ থেকে যখন শুরু হবে আমাদের, একবারে এ থেকে শুরু হবে, যে লেভেল 1 এ থেকে বি পর্যন্ত। আবার কিছু কিছু শব্দ আছে যেগুলোর পুনরূপ লেখা আছে সংক্ষিপ্ত ফর্মে। লেভেল 1টা এত কঠিন না, সহজই। এই যে দেখো লেভেল 1 সহজগুলো, অ্যাবেট তীব্রতা কমানো বা প্রশমিত করা, অ্যাবসুলেট সম্পূর্ণ চরম নিঃশর্ত, অ্যাবসার্ড যৌক্তিক হাস্যকর, অ্যাবান্ডেন্ট প্রচুর অধিক, তারপর হচ্ছে কি অ্যাকিউমুলেট পুঞ্জীবিত করা, এক্সাস অভিযুক্ত করা, অ্যাডমায়ার প্রশংসা করা। এরপর হচ্ছে কি অ্যাডাল্টারেট ভেজাল মেশানো, যে ফুড অ্যাডাল্টারেশন, এই যে আমাদের এই পরীক্ষায় পড়ছে কিন্তু গত শুক্রবার পরীক্ষা নিয়েছিলাম 1 আগস্ট, গতকাল কি ফুড অ্যাডাল্টারেশন, সেই অ্যাডাল্টারেট থেকে আসে অ্যাডাল্টারেশন, খাদ্যে ভেজাল। তো এগুলো কি সহজ না কঠিন? সহজই তো না, একটু কথা বলো, এগুলো কি বেশি কঠিন? না। ওকে হ্যাঁ আচ্ছা, আসলে সাফা তুমি যে কথাটা বলছো আমি কথাটা ভালো করে বুঝতে পারিনি, দুঃখিত। আচ্ছা সাফা একটু তুমি, আমি বলি একটু সাফা তুমি একটু টাইপ করে যদি লিখে দিতে পারো একটু ভালো হইতো সাফা। আসলে তোমার কথা আমি বুঝতে পারতেছি না তেমন, দুঃখিত। কথাটা আস্তে শুনতেছি তো আমি বুঝতেছি না, একটু যদি টাইপ করে বলো তাহলে একটু ভালো হয় প্রশ্নটা। তো বলি বাচ্চারা খেয়াল করো, এই যে পড়াইলাম আজকে, কি পড়াইলাম? অ্যাবেন্ডান। অ্যাবেন্ডান এর অর্থ পড়াইছি, সমর্থক পড়াইছি কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। আর বিপরীত শব্দ পড়াইছি কয়টা? 1 2 3 4 5 6 7টা। বাড়ির কাজ থাকবে আগামীকাল, তুমি যেগুলো এখান থেকে পারো না ঠিক সেইগুলাই লিখে দেখাবা, যেগুলো পারো না। তুমি যদি বলো স্যার আমি সবগুলোই পারি, তাহলে লেখা লাগবো না। যদি মনে করো যে আমি একটাও পারি না, তাহলে সবই লিখবা। কথা কি বুঝছো? এটা হচ্ছে আগামীকালের বাড়ির পড়া, সবাইকে বলতেছি, ক্লাস যারা রেকর্ড দেখতেছো তাদেরও বলতেছি। বাড়ির পড়া বুঝতে পারছো? সবাইকে বলা হচ্ছে, সবাই একটু কথা বইলো। সবাইকে বুঝতে পেরেছো? আচ্ছা, বাড়ির কাজ, আগামীকালের বাড়ির কাজ হচ্ছে এই যে আমাদের ভোকাবুলারির যে বইটা আমরা আজকে পড়লাম, এই অ্যাবেন্ডন এর অর্থ পরিত্যাগ করা, এর সমর্থক পড়ছি 11টা, বিপরীত শব্দ পড়ছি 7টা। এই জায়গার মধ্যে যতগুলো ওয়ার্ড তুমি জানো না বা পারো না সেগুলাই লিখবা, বাংলা অর্থ সহ লিখবা। এগুলো লিখতে হবে না, শুধু বাংলা অর্থ লিখবা আর ইংলিশ ওয়ার্ডটা লিখবা। এটা হচ্ছে আবার আগামীকালের বাড়ির পড়া। এবার বুঝতে পারছো? আচ্ছা এক্সিলেন্ট বলছো। আচ্ছা, তো একটা কথা সাফা বলছে, যা আমরা ইংরেজি যেই গাইড হলো দিয়া প্যারাগ্রাফ আরও যা আছে ওগুলো পড়ছি, প্লাস সাথে থাকা ভোকাবুলারি, তাদেরই ভোকাবুলারিগুলো বেশি হার্ড মনে হবে না। আচ্ছা, ইংরেজি যেইগুলো গাইড হলেও প্যারাগ্রাফ আরও পড়ছি, হ্যাঁ এরকম কিছু একটা, যারা মোটামুটি ইংরেজি পড়ছি প্যারাগ্রাফগুলো মোটামুটি, তাহলে আশা করি ভোকাবুলারি কঠিন মনে হবে না। তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের স্পেশাল ফার্স্ট ভোকাবুলারি ক্লাসের শেষ অংশ। আমাদের পরবর্তী ক্লাস যারা আসো, ক্লাস কিন্তু অবশ্যই আছে বুঝছো। যারা আর্টস কমার্সে তাদের আছে ক্লাস বন্ধ, এখানে ক্লাস শেষ। সায়েন্সে যারা আছো
এইচএসসি 27 এইচএসসি 26 তাদের অবশ্যই ক্লাস আছে, উপস্থিত থাকো। তো বাড়ি পড়াটা আমি ছবি তুলে দিব নি, এগুলো অলরেডি আহমেদ রেজা এগুলো তুলছো। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানে ক্লাস শেষ। আল্লাহ হাফিজ।